আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা। মোনাজাত পরিচালনা করেন শুরাই নিজামের শীর্ষ মুরব্বী হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত তুরাক্তির। মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করেন মুসল্লিরা। ৮ দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। দর্শকের বিষয়ে বিস্তারিত রিপোর্টটি করেছেন আবু সাইদ অপু। তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বীদের তাৎপর্যপূর্ণ বয়ান ও মুসল্লিদের নফল নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, আজগারের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত দুপুর 12টায় শুরু হয়। এ ধাপেও আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। এই সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মুসল্লিদের আমিন আমিন ধ্বনি আর কান্নারোলে প্রকম্পিত হয়ে ওঠে তুরাগ নদীর তীর। মহান আল্লাহর দরবারে সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা দুহাত তুলে প্রার্থনা করেন দেশ ও জাতির শান্তি কামনায়। কারোর মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে, কারোর মধ্যে যেন কোনো মতামত না থাকে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেন সারা জাহানের মানুষ চলাফেরা করে। আল্লাহ রাসূল যে তাবলিগ জামাত নিয়ে যে আয়াত বলেছেন যে বাল্লিগ, তোমরা তাবলিগ করো, সারা বিশ্বর মধ্যে আল্লাহ রাসূলের আয়াতগুলো পৌঁছে দাও। আমরা তাবলিগ জামাতের এটাই মূল মাকসাদ। দেশ ও মানুষের কল্যাণে যাতে সুন্দরভাবে ইসলামের আদর্শ পালন করা হয়। প্রার্থনা করলাম যে যত মুসলমান আছে অল পৃথিবী আল্লাহ সবাইকে হেদায়েত দেন। আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা ময়দানের আশপাশে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। মহানগর পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তার জন্য নেওয়া হয় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা। আজকের এই দিনে আমাদের মুসলমান সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া ছিল, সবাই যেন ভালো থাকে। আল্লাহর কাছে ফরিয়াদ করলাম যেন সব মুসলিম মুসলমান এক হয়ে চলতে পারে, আল্লাহ যেন তাদের গুনাহ মাফ করে দেয়, এটাই আল্লাহর কাছে কামনা করলাম। যত মুমিন মুসলমান কবরবাসী হয়েছে তাদের জন্য দোয়া করছি, যত মুমিন মুসলমান দুনিয়াতে আছে তাদের জন্য দোয়া করছি। ইসলাম মানে শান্তি, সেই শান্তির পথে যেন এরকম কোনো অপ্রীতিকর ঘটনা আর কখনোই না ঘটে। নামাজ, বন্দেগী আর জিকির আজগারের মধ্য দিয়ে জাতীয় বিশ্ব ইজতেমার 58তম প্রথম পর্বের দ্বিতীয় অংশের আখির মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। তবে এই আখির মোনাজাত অনুষ্ঠানে সকল ধর্মপ্রাণ মুসল্লিদের প্রার্থনা ছিল একটাই, দেশ ও জাতির উন্নয়ন এবং সমৃদ্ধি কামনা। গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর পার থেকে আবু সাইদ অপু, মাই টিভি। দর্শক, আখির মোনাজাত ও দ্বিতীয় ধাপের ইজতেমা শেষে টঙ্গীর মহাসড়ক পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি গোলাম আজাদ। জি ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন ইজতেমা ময়দান পরিস্থিতি নিয়ে, তো আমি এখন ময়দানের পার্শ্ববর্তী সড়কে অবস্থান করছি। আমি যদি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের একটু দেখাতে চাই, তো শুরাই নিজামের অধীনে যে দুই ধাপে যে ইজতেমার পরিচালিত হলো, আজকে ছিল তার দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাতের শেষ দিন। তো 12:09 মোনাজাতে অনুষ্ঠিত হয়েছে। তাবলিগ জামাতে বাংলাদেশের শীর্ষ মুরব্বী হাফেজ মাওলানা জুবায়ের সাহেবের মোনাজাত পরিচালনা করেছেন। দীর্ঘ 18 মিনিট মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা দোয়া করা হয়েছে। তো এই পর্বে ঢাকার একাংশ এবং 22টি জেলা নিয়ে এই দ্বিতীয় ধাপের পর্বটি অনুষ্ঠিত হয়েছে। আরেকটি বিশেষ কথা না বললেই না, এই মাঠে যারা ইজতেমার জন্য এসেছিলেন যে সকল মুরব্বী এবং এই স্থানীয় লোকজন সকলে মিলে এই দোয়ায় অংশগ্রহণ করার জন্য একেবারে মুসল্লিদের পদচারণা টঙ্গী তুরাগ পার মুখরিত হয়েছে। তো এই মুসল্লিরা যাতে নির্বিঘ্নে তাদের বাড়ির উদ্দেশ্যে যেতে পারেন, তার জন্য তারা যেভাবেই হোক পায়ে হেঁটে, কেউ তাদের নিজস্ব পরিবহন, কেউ ট্রেনে চেপেও তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তো মুসল্লিরা একটাই কথা বলেছেন যে তারা যেভাবে হোক আল্লাহ রাস্তা যেহেতু এসেছেন, তারা যতটা কষ্ট হোক তারা মেনে নেবেন। এছাড়া মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যদি বলা যায়, তো এই মুসল্লিদের ইজতেমা এসে ইজতেমা অংশগ্রহণ করে এবং ইজতেমা শেষ করে নির্বিঘ্নে যাতে বাড়ির উদ্দেশ্যে যেতে পারেন, তার জন্য নিরাপত্তার ব্যবস্থা সর্বোচ্চ তারা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এ ছিল টঙ্গী তুরাগ তীরে ইজতেমার ময়দান থেকে আমার কাছে সর্বশেষ। গোলাম আজাদ, আপনাকে ধন্যবাদ।
সর্ষের ভেতর ভূত রেখে অন্তর্বর্তী সরকার কোনো কাজে সফল হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সব কান থেকে ফ্যাসিবাদের দোষদের উৎখাত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। নির্বাচনমুখী সংস্কারের তাগিদ দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি ও নির্বাচন করতে পারবে কিনা বিচারকের মাধ্যমে নিশ্চিত করতে হবে। মার্চে খসড়া ভোটার তালিকা প্রণয়নের পর নির্বাচন বিলম্বিত করতে কোনো কৌশল অবলম্বন করলে জনগণ সেটা মেনে নেবে না বলেও জানান বিএনপির এই নেতা। কেউ কেউ বলছেন তাদেরকে সময় দিতে হবে, তারা নির্বাচনে আসবে, তারা নির্বাচন করবে ইত্যাদি। সরকার কেমন চলছে? আমার সামনে একটি পত্রিকা আছে কালকের, আমি দেখছি প্রধান উপদেষ্টা বলছেন শেখ হাসিনার দোসররা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যথেষ্ট অর্থ ব্যয় করছে। তো শেখ হাসিনার দোসররা তো আপনার উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত আছে। আমরা পরামর্শ দিয়েছিলাম, আপনি তাদেরকে বাদ দেন নাই। শেখ হাসিনার দোসররা প্রশাসনে আছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ 16টি বছর ফ্যাসিবাদের হাতে মুক্তিকামী মানুষ ছিল মজলুম। তিনি বলেন, জুলাই আগস্ট আন্দোলনের ফলে সমগ্র জাতি মুক্তি পেয়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই 2024 বিপ্লবের শহীদ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, নতুন বাংলাদেশের মানুষের কাছে শহীদদের আমানত রয়েছে, তাই বিপ্লবের সাথে অসঙ্গতিপূর্ণ কোনো কাজ না করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। বৈষম্যহীন, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা চান ডক্টর শফিকুর রহমান। এদের রুচি কত নিম্ন স্তরের ছিল, এখান থেকে এটা উপলব্ধি করা যায়। সেই বন্দি দশা থেকে, শ্বাসরুদ্ধ করা অবস্থা থেকে, যারা নিজেদের পবিত্র জীবনটা বিলিয়ে দিয়ে আমাদেরকে এমন একটি পরিবেশ করে দিল, আমি তাদের সকলের প্রতি হৃদয়ের ভিতর থেকে গভীর শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান মাহবুদের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল। আল্লাহর কাছে দোয়া করি আজীবন যেন এই পরিবারগুলোর প্রতি আমরা কৃতজ্ঞ থাকতে পারি এবং সম্মান দেখাতে পারি। আল্লাহ সেই শক্তিটাও যেন আমাদেরকে দান করেন। অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তারা জানান, দেশের সব শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে ফেব্রুয়ারির মধ্যেই দলের নাম ও প্রতীক ঠিক করা হবে। দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় জানানো হয়, নতুন রাজনৈতিক দলে আগের দলগুলোর মতো কোনো আদর্শ চাপিয়ে দেওয়া হবে না। দীর্ঘদিনের নিপীড়িত আমাদের যে কণ্ঠস্বরকে আমাদের এই তরুণ প্রজন্ম এই গণঅভ্যুত্থানের সময়ে আমরা ভাষা দিয়েছি, ঠিক একইভাবে আমরা আবার এই রাজনৈতিক দল গঠনের এই প্রক্রিয়াতে আবারও সাধারণ মানুষের কাছে আমরা ফিরে যেতে চাই। অগ্রাধিকারগুলি নির্ধারণ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে এবং সেটির মধ্য দিয়ে আপনারা এই কর্মসূচিটির নাম হচ্ছে আপনার চোখে নতুন বাংলাদেশ। সবার মতামতের ভিত্তিতে একটি সুন্দর রাজনৈতিক দল যে আকাঙ্ক্ষার ছিল, 5 তারিখে মানুষ রাজপথে নেমে এসেছিল, তাদের সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একটি সুন্দর রাজনৈতিক দল মানুষকে উপহার দেওয়ার জন্য এই ক্যাম্পেইন চালু করেছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। দুপুর 1টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী প্রতিবেদনগুলো হস্তান্তর করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট জাতির জন্য স্মরণীয় এক পুস্তক। এই রিপোর্ট জনগণ, রাজনৈতিক দল ও সিভিল সোসাইটি সংগঠনগুলোর কাছে দিয়ে দেওয়া হবে। তিনি বলেন, দেশের দরিদ্র থেকে ধনী সব পর্যায়ের নাগরিক জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে সম্পৃক্ত। 2 কমিশনের প্রতিবেদন আসার কথা শুনিয়েছে, যা জাতির জন্য ইতিবাচক। আপনাদের একাডেমিক জ্ঞান সবকিছু সংক্ষিপ্ত সার করে এখানে রিপোর্ট এসছে এবং আপনারা বহুজনের সঙ্গে কথা বলেছেন, সেগুলো একত্র হয়ে এখানে এসছে। এটা বাংলাদেশের ইতিহাসের একটা স্মরণীয় পুস্তক।
ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি সহ সাজাপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, বিচারিক আদালতের তৎকালীন রায় ছিল বিদ্বেষমূলক ও পক্ষপাতমূলক। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা 1994 সালের 23 সেপ্টেম্বর ট্রেন যোগে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। পথে সভা করার কথা থাকলেও বিএনপি নেতা জাকারিয়া পিন্টু সহ তার নেতৃত্বে মামলার অন্যান্য আসামিরা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঈশ্বরদী স্টেশন এলাকায় ট্রেনে গুলি ও বোমা বর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদী হয়ে মামলা করেন। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, গত 15 বছরে পুলিশের যে আচরণ ছিল তা পরিবর্তনে কাজ করছে সরকার। পুলিশ প্লাজায় পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। রাজধানী উত্তরায় পুলিশের হাতে 3 ছাত্র আটকের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় থানা ভবন ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলা চালায় শিক্ষার্থীরা। ঘটনাটি তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। দুপুরে নৌপুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে একথা জানান তিনি। উত্তরা যে ঘটনাটা ঘটছে আমরা দুইজনও আজকেও আলাপ করছি, এটা কেন হচ্ছে এবং এটা আমরা একটা ইনভেস্টিগেশন করে যারা এটার জন্য দায়ী তাদের ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। এরই মধ্যে দেশে অবস্থানরত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামিদের গ্রেফতার করা হলেও বিদেশে পালিয়ে থাকাদের গ্রেফতার করা যাচ্ছে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন যদি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যাদের ধরেন গ্রেফতারের পরোয়ানা জারি করছে আমরা কিন্তু তাদের ধরছি। তারা কিন্তু অনেকে মেইন জন তারা তো আপনারা জানেন সে তো বাংলাদেশেই নাই, আমরা এখন তাদের কোথায় থেকে ধরে নিয়ে আসবো। এরকম তারা যারা নেই দেশে নাই তারা তো হয়তো ওয়ারেন্ট ইস্যু করে দিচ্ছে, তাদের তো আমরা ধরে আনতাছি যারা দেশে আছে, বাট যারা দেশে নাই তাদের তো আমাদের পুলিশ গিয়ে ধরে আনতে পারে না। এটা ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি, যেহেতু পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটা ট্রিটি আছে, ওইভাবে তাদের আনা যায় কিনা। তবে বিদেশে অবস্থানরত আসামিদের গ্রেফতারের বিষয়ে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুরোধ করা হয়েছে বলে জানান পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। আমরা কিছু আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের কিছু আসামির ব্যাপারে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ জানিয়েছি। তারা এটা প্রসেস করছেন এবং আমার বিশ্বাস অচিরেই আমরা রেড নোটিশগুলো ইস্যু হবে। রেড নোটিশগুলো ইস্যু হলে তখন ওই হোস্ট কান্ট্রি পুলিশের একটা নৈতিক দায়ভাগ আসবে তাদেরকে অ্যারেস্ট করার আর কি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দর্শক, এ পর্যায়ে রয়েছে মাই টিভি বিশেষ। জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত পুলিশ বাহিনী ঘুরে দাঁড়াতে পারেনি এখনও। অভিযোগ, দুর্নীতি ও রাজনৈতিক বলে বেপরোয়া হয়ে উঠেছিল এই সংস্থাটি, যার ফলে জন আস্থা থেকে অনেকটাই ছিটকে পড়ে বাহিনীটি। এমন বাস্তবতায় জনবাধ্য পুলিশ এখন সময়ের দাবি। বিশেষজ্ঞের মতে পুলিশকে সঠিক কর্মপরিকল্পনার মধ্য দিয়ে পরিচালনা করতে পারলে অনেকাংশেই অপরাধমূলক এসব কর্মকাণ্ড কমিয়ে আনা সম্ভব। নুসরাত শারমিনের বিশেষ রিপোর্ট। 5 আগস্টের গণঅভ্যুত্থানে বিতর্কিত ভূমিকা এবং ফ্যাসিবাদী সরকার পতনের পর অনেকটাই ভেঙে পড়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনী। দেশে বেড়ে যায় চুরি, ছিনতাই, খুন ও ডাকাতির মতো নানাবিধ অপরাধ কর্মকাণ্ড। ফলে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নতুন বছরকে কেন্দ্র করে বিভিন্ন পরিকল্পনা হাতে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু গত 1 মাসে দেশে চুরি, ছিনতাই, খুনের মতো অপরাধগুলোকে লক্ষ্য করলে দেখা যায় মৌলভীবাজারে 5 জন খুন, ঢাকার এলিফ্যান্ট রোডে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করা হয় এক ব্যবসায়ীকে। তাছাড়াও পল্লবীতে খুনের শিকার হন আরও একজন। এসব ঘটনায় একের পর এক সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হলেও কমছে না এসব অপরাধমূলক কর্মকাণ্ড। গোয়েন্দা তথ্য বলছে, দেশের এমন অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিচ্ছে শীর্ষ সন্ত্রাসীরা। নানা বিষয়কে কেন্দ্র করে সংঘটিত হচ্ছে এসব অপরাধ। পুলিশের পরিসংখ্যান বলছে 2024 সালের 1 জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশে 3228 জন খুন হয়েছেন, আর গড়ে 355 জন হত্যার শিকার হন। শুধু আগস্ট মাসে খুন হয়েছেন 628 জন।
পুলিশ বলছে জনমনে আস্থা ফেরাতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে শতভাগ নিষ্ঠার সাথে কাজ করছেন তারা। ইতিমধ্যে বিভিন্ন থানাগুলোতে যে পেট্রোল কার্যক্রম ছিল সেগুলো আরো জোরদার করা হয়েছে। স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হচ্ছে। এর বাইরে যারা অপরাধ অপরাধী রয়েছে, বিশেষ করে ছিনতাইকারী, চাঁদাবাজ, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। আমাদের যে প্রিভেন্টিভ যে কার্যক্রমগুলো রয়েছে পুলিশের, সেগুলো সবগুলো জোরদার করা হয়েছে। যদিও আপাতত দৃষ্টিতে মামলার সংখ্যাটা বাড়তি মনে হচ্ছে, কিন্তু এটা আমি বলবো অপরাধ নিয়ন্ত্রণের জন্য এই জিনিসটা ভালো। এদিকে অপরাধ বিশেষজ্ঞের মতে জনবান্ধব পুলিশই পারে অপরাধমূলক এসব কর্মকাণ্ড কমিয়ে আনতে। একই সাথে রাজনৈতিক বলয় থেকে সংস্থাটিকে আলাদা রাখারও দাবি জানান তিনি। পুলিশ কিভাবে নিরাপদে তাদেরকে রেখে, তাদের আইনগত কিংবা নিরাপত্তার প্রশ্নে সুরক্ষিত রেখে অন্যের বা নাগরিকের জন্য নিরাপত্তা সংক্রান্ত চাহিদাগুলো তারা কিভাবে পূরণ করতে পারে, এই পরিকল্পনা নিয়ে কিন্তু সরকারকে কাজ করতে হবে। তো এই কাজটি করতে গেলে পুলিশের নীতি নির্ধারণী পর্যায়ের সাথে একেবারে মাঠ পর্যায়ের যারা আছেন সকলের মধ্যে একটা বন্ডিং থাকা প্রয়োজন। সেই বন্ডিংটা কিন্তু আসলে যথাযথ না। পুলিশকে অতীতে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। এখন এই রাজনৈতিক প্রক্রিয়া থেকে পুলিশকে সরিয়ে এনে একেবারে পেশাদারিত্বমূলক বৈশিষ্ট্য বা প্রক্রিয়ায় তার কার্যক্রম পরিচালনার ক্ষেত্র তৈরি করা কঠিন কোনো কিছু না, প্রয়োজন শুধু সদিচ্ছা। জুলাই আগস্টে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে পুলিশের জনবিমুখ কর্মকাণ্ডে 5ই আগস্টের পর জনতার রোষানলে ভেঙে পড়ে গোটা পুলিশ বাহিনী, যার ফলে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে দেখা দেয় অপরাধীদের দৌরাত্ম্য। বাড়তে থাকে একের পর এক অপরাধ প্রবণতা। বিশেষজ্ঞরা বলছেন এসব অপরাধীদের দৌরাত্ম্য কমাতে সঠিক কর্মপরিকল্পনার মধ্য দিয়ে জনবান্ধব পুলিশ গড়ে তোলার কোনো বিকল্প নেই। সেই সাথে পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখারও কথা তুলে ধরেন তারা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগ বিনা নোটিসে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের প্রায় সব পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। ফলে জ্বালানি তেল না পাওয়ার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল চালকরা পড়েছেন বিপাকে। যারা ধর্মঘটের খবরে আগাম জ্বালানি তেল সংগ্রহ করেছিলেন তারাই কেবল এখন মোটরসাইকেল চালাতে পারছেন। এদিকে পেট্রোল পাম্প মালিকদের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার ঘোষণা স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরের ওয়েল ডিপো। আগে তো জানি না আমি, জানার পরে যে তেল দিতে আসছে কাম বন্ধ, চলবো কি করে ভাই বলেন, আর চালাবো কি করে? আগে আসলাম, এসে দেখি যে পাম্প বন্ধ। কিসের জন্য পাম্প বন্ধ তা আমি জানি না। এখন তেল যদি না পাই তো গাড়ি কিভাবে চলবে? হঠাৎ করে আইসা দিচ্ছি তেল বন্ধ। হ্যাঁ, এটা তো আমরা কোনো বিজ্ঞপ্তি বা কোনো কিছু জানতে পারলাম না যে আজকে পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। যে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় একটা জিনিস, পেট্রোল না হলে আমাদের গাড়ি চলবে না। বিকালটা বন্ধ রেখেছি তা জানি না, তবে প্রতিদিন দ্রুত পেট্রোল পাম্প খুলে দেওয়া দরকার। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, পেট্রোল পাম্প বন্ধের কারণ ও মানুষের ভোগান্তির কেমন চিত্র দেখছেন আপনি, আমাদেরকে জানাবেন। জি ফৌজি, আপনি যেমনটা বলছিলেন যে আপনাকে জানিয়ে রাখি যে আজকে সকাল 8টা থেকে রংপুর এবং যে উত্তরের যে রাজশাহী, অর্থাৎ এই দুই বিভাগে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প মালিক সমিতি তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন। এই কারণে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি রংপুরের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে, রংপুর এবং রাজশাহী বিভাগের প্রায় 800 পেট্রোল পাম্প রয়েছে, সেখানে কিন্তু আমরা আসলে দেখেছি যে পেট্রোল বিক্রি, অর্থাৎ যে তেলের পাম্পগুলো সেখানে কিন্তু আসলে তেল বিক্রি বন্ধ রয়েছে। এই কারণে বিশেষ করে ভোগান্তিতে পড়েছে বাইকাররা সহ অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে। সেখানে আমরা দেখেছি যে পেট্রোল পাম্পে অনেকে আসছেন, তেল না ভরিয়েই কিন্তু তারা আসলে চলে যাচ্ছেন। এই কারণে কিন্তু আমরা সাধারণ যে পরিবহন যারা চালাচ্ছেন তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু আমরা একটা ক্ষোভেরও কিন্তু চিত্র দেখেছি। তারা যেটি বলছেন যে আসলে হুটহাট করে এই ধরনের যদি আসলে ধর্মঘট যদি পালন করা হয় সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে ভোগান্তিতে পড়ে যায়। আমরা একটু কথা শুনবো যে পেট্রোল পাম্পটিতে রয়েছি রংপুর ঢাকা মহাসড়কের ফিলিং যে মুক্তি ফিলিং স্টেশন, আপনি আসলে এখানে দায়িত্বরত রয়েছেন। অনেকে কিন্তু এই পেট্রোল পাম্পে আসছে কিন্তু তেল না নিয়ে কিন্তু ফেরত যাচ্ছে। অনেক ক্ষেত্রে কিন্তু পরিবহন যারা চালাচ্ছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। তা আপনাদের সমিতির আসলে কি ধরনের সিদ্ধান্ত নিয়েছে এখন পর্যন্ত, আসলে কোনো ধরনের সিদ্ধান্ত পরিবর্তিত হয়েছে কিনা?
বিসমিল্লাহির রহমানির রহিম। এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি, এটা উপর থেকে আমাদের সমিতি থেকে জানানো হবে। অনির্দিষ্টকালের জন্য এখনো ধর্মঘট পালন করতেছে এবং পালন করবে। কোনো নির্দেশ আসা পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি, আর নির্দেশ আসলে আমরা এটা পরিহার করব। উপর থেকে আমাদের নির্দেশ এখন পর্যন্ত আসেনি। ধন্যবাদ। যে ফৌজিয়া যেমনটা শুনছিলেন যে আসলে এখানকার যে পেট্রোল পাম্পের যে ম্যানেজার তিনি যেটি বলছিলেন যে যদি সমিতি থেকে কোনো নির্দেশনা আসে তারপরে কিন্তু তারা আসলে তাদের যে তেল বিক্রি সেটি চলমান রাখবেন। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে কারণে যে ধর্মঘট সেটি কিন্তু রাজশাহী বিভাগের নওগাঁয়, সেখানে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান, সেখানে কিন্তু যে পেট্রোল পাম্প মালিক যারা রয়েছে সেখানে কিন্তু যে তাদের পূর্ব ঘোষিত কোনো নোটিশ বা কোনো ধরনের নোটিশ ছাড়াই কিন্তু তাদের আসলে যে পেট্রোল পাম্পে উচ্ছেদ অভিযান চালিয়েছে। এই কারণেই কিন্তু আসলে পেট্রোল পাম্প মালিক যে অনার্স অ্যাসোসিয়েশন রয়েছে তাদের আহ্বানে কিন্তু এই ধর্মঘট চলমান রয়েছে। এই কারণে কিন্তু আমরা রংপুরে দেখেছি যে প্রত্যেকটি তেলের পাম্প কিন্তু বন্ধ থাকায় চরম ভোগান্তিতে কিন্তু রয়েছে এখানকার যারা বিশেষ করে বাইকার সহ অন্যান্য যারা যান চালক রয়েছেন তারা কিন্তু চরম একটা ভোগান্তিতে রয়েছেন। তবে অনির্দিষ্টকালের জন্য যেহেতু ধর্মঘট এখন পর্যন্ত কোনো নির্দেশনা না থাকায় তারা কিন্তু এখন পর্যন্ত তেল বিক্রি একেবারে বন্ধ রেখেছেন। এতটুকুই ছিল আমার কাছে ফৌজিয়া রংপুর থেকে আজকের এই যে পেট্রোল পাম্প যে বন্ধের যে অনির্দিষ্টকালের যে ধর্মঘট সেই সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।